এখানে সবাই যারা আছেন সবাই ঘরের লোক, তাও আমি এখন একটু গৃহকর্ত্রীকে ডাকছি, আইএলএসআর এর ডিরেক্টর ডক্টর স্বাতী। আমাদের সবার নিজস্ব রবীন্দ্রনাথ আছেন, থাকেন, থাকবেন, তো সে কথা আমরা নিজেরা সবাই জানি। আমি আজকে একটা ছোট্ট লেখা পড়ব। গত রোববার রবীন্দ্রনাথের বাড়ি নিয়ে প্রতিদিন একটা সংখ্যা হয়েছিল, সেখানে আমার একটা লেখা ছিল পুনশ্চ বাড়ি নিয়ে, সেটাই পড়বো, কারণ সবার তো সবকিছু পড়ে ওঠা হয় না। ছোট্ট লেখা, এটার শীর্ষ নাম দিয়েছেন সম্পাদক নিজে, ধুয়ে যাক যত পুরনো মলিন। ঘর আরম্ভ হলো শ্যামলীর পূবে হাত কয়েক তফাতে। রানীচন্দর গুরুদেবের এই ঘরের কথা বলছেন। সে ঘরটির নাম দিলেন রবীন্দ্রনাথ পুনশ্চ। খেয়াল করতে হয় ঘর শব্দটি বাড়ি নয়, গৃহ নয়, অট্টালিকা নয়। ঘর শব্দে ঘিরে থাকে যেন এক মায়া। জাপান যাত্রী রবীন্দ্রনাথ 1916-এ সেখানকার বাড়িঘর দেখে তার উপলব্ধির কথা জানিয়ে লিখেছিলেন, এদের বাড়ি জিনিসটা অত্যন্ত অধিক নয়। দেওয়াল, কড়ি, বর্গা, জানালা, দরজা যতদূর পরিমিত হতে পারে তাই, অর্থাৎ বাড়িটা মানুষকে ছাড়িয়ে যায়নি, সম্পূর্ণ তার আয়ত্তের মধ্যে। একে ঘষা মাজা, ধোয়া মোছা দুঃসাধ্য নয়। রথীন্দ্রনাথকে উচ্ছ্বসিত হয়ে জানিয়েছিলেন, জাপানি আদর্শ গৃহ পারলে সঙ্গে করে নিয়ে আসতে চান। সেই রবীন্দ্রনাথ শান্তিনিকেতন নামের একটি জায়গা, যার সঙ্গে পরিচিত বিশ্ব জুড়ে, সেখানে এসে তার ঠাঁই বদল করেছেন বারবার। অমিয় চক্রবর্তীকে 1934 একটি চিঠিতে জানাচ্ছেন, আশ্রমে বিভিন্ন সময়ে নানা ঘরে বাস করলেও কোথাও বেশি দিন স্থায়ী হতে পারেননি তিনি। কোণার্কের কোঠা থেকে এবার যাবেন মাটির ঘরে। সেই মাটির ঘরটিকেই অপরূপ করে তোলার আকাঙ্ক্ষা ছিল তার। ইট পাথরের অহংকারকে লজ্জা দিতে চাইছিলেন যেন তিনি। সেই মাটির বাড়ির নাম রেখেছিলেন শ্যামলী। মনে মনে একটা আশা ছিল, এই হবে তার শেষ বাসা। নিজেকে মাটির মানুষ ভাবতেন একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে। তাই এই শ্যামলীতে শেষ পর্যন্ত আকীর্ণ থাকতে চেয়েছিলেন হয়তো। কিন্তু সেবারের ঘর ঘোর বর্ষায় এক রাতে শ্যামলীর ছাদ গিয়েছিল ধসে। নিজেকে নিয়ে কৌতুক করে রানীচন্দ্রকে বলেছিলেন, সে বাড়িতে থেকেও ছাদ চাপা পড়েননি, বেঁচে গিয়েছেন তিনি। কিন্তু পুরনো আবাসে ফিরে গিয়ে মন স্থির হয়নি তার। তাই রথীন্দ্রনাথ আর সুরেন্দ্রনাথ কর মহাশয়কে তলব করে শুধু একটি মাত্র ঘর তৈরির প্রস্তাব দিয়েছিলেন। শেষের পর তবু আবার শুরু বলেই বাসাটির নাম হলো পুনশ্চ। 1936 সেপ্টেম্বর বা ডিসেম্বর এই বাসায় গৃহপ্রবেশ করলেন তিনি। পুরনোকে আঁকড়ে ধরে থাকার মানুষ ছিলেন না রবীন্দ্রনাথ। নতুন আর অচেনাকে নিয়ে তার আগ্রহ অশেষ। নবপথিক হয়ে বারবার তার পথ চলা, গানে গানে তার কথা অচেনা এই জীবন আমার, বেড়াই তারি ঘোরে, কিংবা জীর্ণ যা কিছু ক্ষীণ, নবীনের মাঝে হোক তা বিলীন, ধুয়ে যাক যত পুরনো মলিন, নব আলোকের স্নানে। নিজের বাসস্থানকেও তাই বারবার বদলে বদলে চলেন তিনি। এমনই এক ঘরের আসবাবে, এমনকি একই ঘরের আসবাবের ঠাঁই বদলেও দূরের জিনিসকে কাছে আনান, কাছের জিনিসকে কিছুটা দূরে। কোন রকম একঘেয়েমি পছন্দ নয় তার। পুনশ্চ বাড়িতে যাওয়ার আগেই রবীন্দ্রনাথ জানাচ্ছেন, সেই ঘরে বিছানা বলে থাকবে না কিছু, কারণ ঘরের মেঝেঝোড়া শোয়ার খাট, দিনরাত বিছানা পাতা, তা তার পছন্দ নয়। আরো স্পষ্ট পরিকল্পনার কথা জানা গেল, খাট হবে 3 টুকরো তক্তা দিয়ে, রাতে সেই টুকরোগুলো জুড়ে তৈরি হবে বিছানা, সকাল হলেই সেই টুকরোগুলো আলাদা করে নিয়েই তা দিয়েই ঘর সাজানো চলবে। মানে একেবারে সহজ সরল ব্যবস্থাপনা। রাতের খাট সকালের টুকরোয় ভেঙে ঘরের 3 দিকে ঠেলে দিলেই বসার ব্যবস্থা পাকা। ঘর তৈরি হলো, খাটও হলো। 3টে বড় বড় কেরোসিন কাঠের বাক্সের মতো বাক্সের মতো গায়ে খোপ কাটা। বাক্সের ভিতরে থাকবে রাতের বিছানা, খোপে থাকবে বই খাতা, ওষুধপত্র, 2-4টে হাতের কাছে জিনিস যা।
রানীচন্দ্র জানাচ্ছেন, দেখে শুনে গুরুদেব খুব খুশি। বললেন, এই এতদিনে ঠিকটি হলো, যেমনটি চেয়েছিলুম। পুনশ্চর একটি মাত্র টানা ঘর তখন, তাই সেখানে লোকজনের যাওয়া আসা পছন্দ ছিল না রবীন্দ্রনাথের। শ্যামলী বাড়িতেই দুবেলা সবার সঙ্গে দেখা করবেন ঠিক করলেন তিনি। হাতের কাছে মানুষ যারা, তারা রইলেন কখন কি লাগে সেই যোগানের দায়িত্বে। কয়েকটি মাত্র বইকে সঙ্গী করে নতুন বাড়িতে এলেন তিনি। তাই টেবিলটিও এলো নিতান্ত প্রয়োজনের তাগিদে। এলো ওষুধের শিশিপত্র, ছবি আঁকার রঙগুলোও আনিয়ে নিলেন শ্যামলী থেকে, কারণ রাত দুপুরে ছবি আঁকার ইচ্ছে হলে কাকে আবার ডেকে তুলতে হয় ঘুমের থেকে। এমনি করে শ্যামলী বাড়ির জিনিসপত্র একে একে ঠাঁই পেল পুনশ্চর একটি মাত্র ঘরে। সুরেন্দ্র কর মহাশয় আর রথীন্দ্রনাথকে আবার তলব করলেন পূব দিকের খোলা বারান্দাটা কাঁচ দিয়ে ঘিরে দেওয়ার জন্য। কাঁচের ভেতর দিয়ে বাইরের প্রকৃতি দেখার দৃষ্টি বাধা পাবে না তার। উপরন্তু ঘরের কিছু জিনিস ওখানে রাখাও যেতে পারে। এইভাবে পূবের বারান্দা ঘেরা হলো, দক্ষিণের বারান্দা ঘেরা হলো বৃষ্টির ছাঁট থেকে বাঁচার জন্য। তারপর শীত এলে পশ্চিমের বারান্দাও ঘিরে ফেলা হলো ঠান্ডা হাওয়া ঠেকানোর জন্য। কিছুদিন পর রবীন্দ্রনাথের মনে হলো অতিথিদের সঙ্গে দেখা করার একটি আলাদা ঘর না হলে অন্দরের আড়ালটুকু আর থাকে না। তাই দক্ষিণ পশ্চিম কোণে একটি ঘর তৈরি হলো শিল্পী ও স্থপতি সুরেনকরের তত্ত্বাবধানে। রবীন্দ্রনাথ রোজ সকালে সামনের খোলা বারান্দায় এসে বসতেন। ছাদবিহীন সেই বারান্দায় আলো বাতাসের আশ্চর্য মিশেল। তার চমৎকার একটি ছবি পাওয়া যায় এই বারান্দায় বসে, কিন্তু সেখানেও রাড়ের রোদ্দুরের তাপে কষ্ট হতে থাকে তার। সুরেন্দ্রনাথ প্রথমে পূব দিকে, পরে পশ্চিমে রোদ আটকানোর পাঁচিল তৈরি করালেন রবীন্দ্রনাথেরই নির্দেশে। সেই ছায়া ঘেরা বারান্দায় বসে লেখেন কবি, ছবিও আঁকেন ইচ্ছে হলেই। কিন্তু কিছুদিন পরই তার মনে হতে থাকে সামনের খোলা আকাশটা যেন ঠিক চোখে পড়ে না তার। উন্মুক্ত আকাশের দিগন্ত বিস্তারী রূপ দেখার জন্য তার মন আকুল হয়ে উঠতে থাকে ভেতরে ভেতরে। সবুজের মধ্যে পুনশ্চ ভেতরেও বাইরে ছন্দের একটি সাম্য নিয়ে এলো। প্রকৃতির স্বাভাবিক আলো বাতাসকে সহজেই স্কাইলাইটের মাধ্যমে একেবারে এনে ফেলা হলো অন্দর মহলে। ঘরের মধ্যে বাতাস চলাচলের ব্যবস্থাটিও চমৎকার, একেবারে এ সময়ের স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো। কিন্তু এ যে একেবারে মাটির গা ঘেঁষে বাড়িটির সামনে, তাই বিভিন্ন স্তরে বাগান বিলাস লক্ষ্য করার মতো। তারই কোল ঘেঁষে সিমেন্ট বাঁধানো বসার আর কাজের বেদি। লেখার থেকেও অনেক বেশি ছবি এঁকেছেন তিনি এ বাড়িতে। সিলিংবিহীন দুটি জানালা এ বাড়ির বিশেষ সৌষ্ঠব। প্রয়োজন আর সৌন্দর্য চেতনাকে মিলিয়ে দিয়েছিল অনায়াসে। বীরভূমের রুক্ষ মাটি আর শুষ্ক প্রতিবেশে আজকের দিনে যখন মাড আর্কিটেক্ট ব্যাপারটা স্থাপত্য ও পরিবেশকে সাযুজ্য রেখে গড়ে তুলতে চায় মানুষের আবাস, যা একদিকে প্রকৃতির জোর সম্পর্কে বাধা আর খরচের মাত্রাও অনেক কম, তা ছিল রবীন্দ্রনাথের শ্যামলী, পুনশ্চ কিংবা উদীচী ইত্যাদি বাড়িগুলির পরিকল্পনা ও নির্মিতিতে। তাই শ্যামলী থেকে পুনশ্চয় আসা স্থাপত্য বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে এক অসাধারণ উত্তরণ। প্রায় 90 বছর আগে হওয়া এই কাজের বৈজ্ঞানিক মূল্যও অনেক। এই বাড়িগুলোর নির্মাণ উন্মুক্ত প্রকৃতি ও পরিবেশের বিস্তারকে কখনো আঘাত করেনি। গৃহপ্রবেশ নাটকে যতীন যেমন বলেছিল, আপন তৈরি ঘরটিকে কেবল বাড়ি বলতে চায়নি, মন চায়নি, বলেছিল ওর মধ্যে সুধা আছে। পুনশ্চ যেন তেমন। রবীন্দ্র জীবনের শেষ 15-20 বছর বিভিন্ন সৃষ্টির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরায়ণের নির্মিত পরিবেশ পরিকল্পনা অবশ্যই তার শ্রেষ্ঠ উদাহরণ। ভারতের পরিবেশ শিল্প স্থাপত্য, পরিবেশ ঐতিহ্য ও দৃষ্টিভঙ্গির বাস্তবতা, মৌলিক চিন্তা ভাবনা ও সর্বোপরি সৌন্দর্য চেতনা ও প্রয়োজনীয়তার নিরিখে শান্তিনিকেতনের নির্মিত পরিবেশ পরিকল্পনা আজ যেন আরো বেশি জরুরি ও অনুকরণীয় হয়ে উঠেছে। পরিবেশ ভারসাম্য বজায় রাখা কিংবা পরিবেশ বিপর্যয়ের মোকাবিলা করার দিক দর্শন হিসেবে।
বর্তমান সময়ে তাই রূঢ় ইট কাঠের উচ্চতাকে দূরে সরিয়ে আরেকবার আমরা ভাবতেই পারি পুনশ্চ। নমস্কার। জানি না রবীন্দ্রনাথের সচিব অমিয় চক্রবর্তী এই জন্যই কি লিখেছিলেন যে আমারও নেই ঘর, আছে ঘরের দিকে যাওয়া।